আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কালের কণ্ঠ। সবাইকে 22 গজে স্বাগতম। অসাধারণ বাংলাদেশের ব্যাটিং ডিসপ্লে, বেশ কিছু রেকর্ড, সবকিছু মিলিয়ে ড্র নিয়ে আসলে শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ। এই ম্যাচের যেই প্রিভিউ, এই ম্যাচে আসলে আপনাদের আশা কতটুকু ব্যাহত হলো কিংবা আপনাদের আশা সমপরিমাণ বাংলাদেশ খেলতে পেরেছে তা নিয়ে আলোচনা করার জন্য আমি জিসান আহমেদ রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক আমাদের মাসুদ পারভেজ ভাই। ভাই, কেমন লাগলো টোটাল টেস্ট ম্যাচটা এবং আপনার অপিনিয়ন কি? টেস্ট ম্যাচটা আপনি দুইভাবে দেখার সুযোগ আছে। বাংলাদেশের জন্য এই ড্র কতটা সন্তোষজনক ফল সেটা আসলে দুইভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে। এখন বাংলাদেশ দল মানেই হচ্ছে অভাবের সংসার, টানাটানির সংসার। তো টানাটানির সংসারের সীমাবদ্ধতাগুলো যদি আপনি সামনে আনেন, সে ধরেন আপনার অভাব আছে, আপনি হয়তো জমি কিনে বাড়ি করতে পারছেন না, বা একটা অ্যাপার্টমেন্ট কেনার সামর্থ্য নেই, আপনি ঠিক করলেন আপনি টিনের ঘর করবেন বা একটা কুড়ে ঘর বানিয়ে থাকবেন। অভাবের সংসারের সঙ্গে কিন্তু সেটা যায়। তো বাংলাদেশের এই ড্রটাকে সেই টানাটানির সংসারের সমানুপাতিক একটা অর্জন হিসেবে আপনি দেখতে পারেন। এইভাবে দেখলে খুবই ভালো ফল। কিন্তু যদি আপনি অন্যভাবে দেখতে চান যে আমি এই টেস্ট দিয়ে কি স্টেটমেন্টটা মানুষকে দিলাম, সেই বিবেচনায় যদি আপনি যান, আমি বলবো যে বাংলাদেশ অনেক বড় একটা স্টেটমেন্ট দেওয়ার সুযোগ এই টেস্ট ম্যাচে হারিয়েছে। আপনি টেস্ট ম্যাচটা কখনো কখনো টি-20ও খেলতে হয়। আজকের সকালটা বাংলাদেশের জন্য ছিল টি-20 খেলার সকাল। সেখানে আমরা কি দেখলাম, মুশফিকুর রহিম এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর যে পার্টনারশিপটা, সেটা অনেক বড় হলো। কিন্তু সেটা দেখলাম যে বলখয়ী একটি পার্টনারশিপ। আপনি দেখেন আজকে সকালে বাংলাদেশের জন্য স্টেটমেন্ট দেওয়ার ব্যাপার যদি থাকতো, সেক্ষেত্রে তারা চাইতো যে খুব দ্রুত কুইক ফায়ার কিছু ইনিংস খেলে তাতে উইকেট যাক, অন্তত 250 থেকে 300 রানের একটা টার্গেট যাতে শ্রীলঙ্কাকে ছুড়ে দেওয়া যায়, সেক্ষেত্রে চ্যালেঞ্জটা দেওয়া যায়। কিন্তু আমরা দেখলাম যে তারা দুজন মিলে 19 ওভারে 60 রান তুললেন। এরপরে বৃষ্টির পর যখন আবার খেলা হলো, সেঞ্চুরির খুব কাছাকাছি ছিলেন নাজমুল হোসেন শান্ত। খুব এক্সপেক্টেড ছিল যে উনি খুব দ্রুত ব্যাট চালিয়ে খেলবেন, তাড়াতাড়ি সেঞ্চুরিতে পৌঁছাবেন। কিন্তু দেখলাম যে ওই সেঞ্চুরিতে পৌঁছাতেও 11টি ওভার লাগলো। এবং আরও বেশি প্রশ্ন করার সুযোগটা এই জন্যই আসছে যে সেঞ্চুরির পরে কিন্তু উনি খুব চালিয়ে খেললেন, বেশ কিছু বিগ শট খেললেন। আমার কথা হচ্ছে যে সেটা হয়তো আমরা জিততে পারতাম না, কিন্তু একটা সুযোগ কিন্তু নেওয়া যেত। তাতে দলের পক্ষ থেকে এই দৃপ্ত ঘোষণাটা থাকতো যে আমরা এই টেস্ট ম্যাচটাকে জমিয়ে তোলার চেষ্টা করেছি এবং আমরা জেতার চেষ্টা করেছি। কিন্তু যেই জায়গাটায় গিয়ে বাংলাদেশ ব্যাটিংটা শেষ করলো, ইনিংস ঘোষণা করলো, এরপরে আসলে বৃষ্টি বিরতিতে অনেকটা সময় চলে গিয়েছিল। আসলে খুব বেশি কিছু আর এই টেস্ট থেকে পাওয়ার সুযোগ ছিল না। কিন্তু আপনি যদি দেখেন যে সকালে যদি বাংলাদেশ তাদের স্টেটমেন্টটা ঘোষণা করত, সেক্ষেত্রে যেটা হতো যে আপনি দেখেন শ্রীলঙ্কা কিন্তু 50 রানের মধ্যেই 4টি উইকেট ফেলে দিয়েছিল। সেক্ষেত্রে আরও আগেই ইনিংসটা র্যাপ আপ করে, মানে দ্রুত কিছু রান তুলে যদি দানটা ছেড়ে দিয়ে আবার ওদের ওপর চড়া হয়ে যেত, কারণ ওইটা এমন একটা ব্যাপার ছিল, চাপে পড়লে আসলে যে কোনো দলই ভাঙে। আর আমি যেটা বলবো যে শ্রীলঙ্কার এই বোলিং লাইন কিন্তু সেই আগের শ্রীলঙ্কার বোলিং লাইনের মতন না যে আপনি মুত্তিয়া মুরালি ধরন অবসর নিয়ে ফেলেছেন, রঙ্গনা হেরাত আছেন, বা পেস বোলিং ডিপার্টমেন্টে ওরকম বড় কোনো নাম কিন্তু নেই। খুবই সাদামাটা একটা বোলিং লাইন। এদের বিপক্ষে আমি মনে করি সকাল থেকে বাংলাদেশের সুযোগটা নেওয়া উচিত ছিল। কিন্তু ওই যে দিনের শেষে যে আমরা খুব বেশি জিতি না, আমাদের খুব বেশি ড্র করারও ইনস্টেন্স নাই, সেক্ষেত্রে এই দল হয়তো একটা রক্ষণশীল চিন্তাভাবনা করেছে যে অ্যাটলিস্ট কোনো সুযোগ যাতে না থাকে, আমরা ড্রতেই সন্তুষ্ট থাকি। যদিও আমি প্রেস কনফারেন্সে দেখলাম যে বৃষ্টি তাদের মনোভাবে একটা বড় পরিবর্তন এনেছে। বৃষ্টিটা না হলে হয়তো আরও অনেক ওভার হতো। কিন্তু আমরা যারা ভক্তের দৃষ্টিকোণ বা সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে দেখি, আমি মনে করি যে ওই সময়টা চলে যাওয়ার পরেও বাংলাদেশের আসলে কিছু একটা করার মানে সুযোগ ছিল। সকাল থেকে সেই সুযোগটা তারা নিতে পারত। বৃষ্টি শুরুর আগেই যদি চালিয়ে খেলা শুরু করতো, সেই সুযোগটা যদি নিত, তাহলে হয়তো পরবর্তীতে আর খুব বেশি লিঙ্গার করতে হতো না ইনিংসটাকে। তো এই জায়গায় একটা অবস্থা যে তারা মনে করেছে যে আমরা জিতি না, ড্র করার নজির খুব বেশি নাই, সুতরাং ড্রয়েই আমরা সন্তুষ্ট থাকি। কিন্তু অন্যভাবে দেখলে দেখেন যে ক্রিকেটের এই যে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সাইকেলটা তারা শুরু করলো, এই জায়গাটাতে তারা কিন্তু একটা বড় স্টেটমেন্ট দিয়ে শুরু করতে পারতো যে এই চক্রটা আমরা এইভাবে শুরু করছি, আমরা জেতার জন্য খেলছি। সেই ঘোষণাটা আসলে আজকের দিনের ব্যাটিংয়ে অন্তত ছিল না। ভাই, আপনার একটা পার্সপেক্টিভ নিয়ে আমি একটু কথা বলতে চাই যে নাজমুল শান্ত প্রেস কনফারেন্সে বললেন যে আবহাওয়ার কারণে তাদের মাইন্ডসেটটা পরিবর্তন করতে হয়েছে, কিন্তু আপনি যেটা বললেন যে
পরবর্তীতে দেখা গেল যে তারা ওই সেম অ্যাপ্রোচই আছে। আপনার কাছে কি মনে হলো না যে নাজমুল শান্ত এটা চমৎকার রেকর্ড করেছেন, বেশ কিছু রেকর্ড তার হয়েছে, সেগুলো আসলে এখন না বললেই নয়, কিন্তু দিন শেষে এই পার্সোনাল মাইলস্টোনটা বেশি তাদের কাছে গ্লোরিফাই করে কিনা? কারণ মানে ওয়ার্ল্ড ক্রিকেট যেখানে চলে গেছে, আপনি নিশ্চয়ই জানেন যে অলরেডি কিন্তু আইসিসিতে কথা হচ্ছে যে টেস্ট ক্রিকেটটাকে কোনো মতো 4 দিনে আনানো হতে পারে। তো এমন অবস্থায় যেখানে দেখা যাচ্ছে লাস্ট 4-5 বছরের টেস্ট যেই ফরম্যাটটা, সেখানে কিন্তু আমরা দেখি যে 3 দিনে টেস্ট শেষ হয়ে যাচ্ছে, 4 দিনে। বাংলাদেশের এই অ্যাপ্রোচ আপনি নিশ্চয়ই মানতে বাধ্য হবেন যে আমরা আমাদের ব্যাটিং ডিসপ্লে, ফার্স্ট ইনিংসে ব্যাটিং ডিসপ্লের পর আমরা বেশ ফেভারিটই ছিলাম। আমরা চাইলে ওই এগ্রেসিভ ক্রিকেটটা খেলতে পারতাম। আমরা দেখি বেন স্টোকস ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের আগেও তিনি বলেছেন, এবং সবসময় দেখি ইংল্যান্ড সাম্প্রতিক টেস্ট যেই বছরগুলো কাটিয়েছে সেখানে কিন্তু আমরা দেখলাম তারা জেতার জন্য নামে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আমাদের কিন্তু ওই গা বাঁচানো একটা খেলা হয়েছে। এই বিষয়ে নিয়ে আপনি কি বলতে চান? ব্যক্তিগত মাইলস্টোনের যে কথাটি বললেন, যে আসলে বাংলাদেশ ক্রিকেটে ব্যক্তিগত মাইলস্টোনের প্রতি একটা মোহ আসলে আমরা অনেক আগে থেকেই লক্ষ্য করেছি এবং সেটা স্টিল আছে। এখন যেটা বলছিলাম শুরুতে, অভাবের সংসারে কেউ একজন ভালো কিছু করলে আমরা সেটাকে আসলে খুব গুরুত্ব দিয়ে দেখতে চাই, এরকম একটা মানসিকতা আছে। এখন আমরা যদি একটু পিছনে ফিরে যাই, বাংলাদেশ ক্রিকেটের সেরা সময় কোন সময়টা ছিল? 2015-17, আমরা যদি 19 বিশ্বকাপ পর্যন্ত টানি, আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের এই সময়টার মধ্যে বাংলাদেশের ক্রিকেটের বেস্ট মোমেন্ট বা বেস্ট সেলিব্রেশন যদি আপনি বলেন, মাহমুদুল্লাহ রিয়াদের 2015 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিটা। দ্যাট ওয়াজ দ্য সুইটেস্ট সেলিব্রেশন, তাই তো? বাংলাদেশ ক্রিকেটের সুইটেস্ট সেলিব্রেশন ওই সেঞ্চুরি। বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছিল, বাংলাদেশ ফার্স্ট টাইম কোয়ার্টার ফাইনালে গিয়েছিল ওয়ার্ল্ড কাপের। নিঃসন্দেহে বাংলাদেশের সুইটেস্ট সেলিব্রেশন এভার। সেই একই লোকের কাছ থেকে আমরা বাংলাদেশ ক্রিকেটের আগলিয়েস্ট সেলিব্রেশনও দেখেছি। সেটা কবে দেখেছি? 2023 বিশ্বকাপে, ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সঙ্গে মুম্বাইয়ের ওয়াংখেড়ের স্টেডিয়ামে। আমি সেখানে উপস্থিত ছিলাম। সেঞ্চুরি করার পর মাহমুদুল্লাহ খুবই উদ্দাম একটা সেলিব্রেশন করেছিলেন, কিন্তু ওই সময় বাংলাদেশ দলের জিততে তখনও 169 রান লাগে। মানে ওই জায়গাতে বাংলাদেশ ম্যাচ হেরে বসে আছে, জেতার কোনো সম্ভাবনা নেই, বরং হারের ব্যবধান যতটা কমানো যায় সেটা একটা চ্যালেঞ্জ। সেই জায়গায় একজন ক্রিকেটার সেঞ্চুরি করার পর ওরকম মানে বুনো একটা উল্লাস করেছিলেন, তাতেই আসলে পরিষ্কার হয়ে গেছিল যে বাংলাদেশের ক্রিকেটাররা আসলে ব্যক্তিগত মাইলস্টোনের দিকে অনেক সময় ঝুঁকে থাকেন, সেটা দল যে অবস্থায় থাকুক। তো মাহমুদুল্লাহ রিয়াদের সুইটেস্ট সেলিব্রেশন যেমন আমরা দেখেছি, আগলিয়েস্ট সেলিব্রেশনও আমরা দেখেছি, কুৎসিত উদযাপন, যেটা যদি বাংলায় বলি। তো সেই 2023-25 আপনি দেখেন যে ওই 23-এর থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের একটা খারাপ সময় শুরু হয়েছে। সেই জায়গাটাতে যেমন আজকে নাজমুল হোসেন শান্তও বলেছিলেন যে মিডিয়াতে বলেন বা কন্টেন্ট যারা তৈরি করে তাদের ল্যাঙ্গুয়েজটা যেন আরও রেসপেক্টফুল হয়। আমি জানি না যে এটার কারণেও তাদের ব্যক্তিগত অর্জনের প্রতি মোহ বেড়ে গিয়ে থাকবে কিনা। উনি কিন্তু অনুরোধই করেছেন যে ল্যাঙ্গুয়েজটা যেন খুবই রেসপেক্টফুল হয়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে উনি প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন, প্রায় 150 মতো রান করেছেন, আরেকটি সেঞ্চুরি, মানে ডাবল টন একই টেস্টে, এরকম মানে সচিন টেন্ডুলকারের মতো ব্যাটসম্যানেরও নেই এই কীর্তি, তার 2টা হয়ে গেল। এবং পৃথিবীর অনেক বিখ্যাত ব্যাটারেরও 2 টেস্টে ডাবল টনের কৃতিত্ব নেই, সেটা তিনি করেছেন। করার পর যে ওই যে সেলিব্রেশনটা, আমার কাছে আসলে অনেকে বলবেন যে এরকম একটা অর্জনের পর খুব সেলিব্রেশন, কিন্তু যেটা বলছিলাম যে উনি ক্যাপ্টেনকে কিন্তু আরও বেশি দলীয় অর্জনের কথা চিন্তা করতে হয়। অনেক সময় ক্যাপ্টেনরাও বলে থাকেন যে আসলে ক্যাপ্টেন হয়ে গেলে নিজের ব্যাটিং বোলিংয়ের প্রতি মনোযোগ অনেকাংশে কমে যায়, তখন পুরো দল নিয়ে ভাবতে হয়। তো শান্ত যেহেতু ক্যাপ্টেন, ওই জায়গাটাতে ওনার আসলে আমার মনে হয় যে এই ব্যক্তিগত অর্জনের চেয়ে, তার নিজের ব্যক্তিগত অর্জনের চেয়ে আজকের দিনে আসলে দলীয় অর্জনটা, কিছু অর্জন করার চেষ্টা, সেই মনোভাবটা দেখানো, সেই সাহসটা দেখানো আমার কাছে মনে হয় যে অনেক বেশি জরুরি ছিল। একদম চমৎকার কথা। দর্শকদের পার্সপেক্টিভ থেকে একটা কথা বলাই যায়, এনামূল হক বিজয় কিন্তু খুবই দর্শকপ্রিয় একজন ক্রিকেটার। নানা সময় দেখি তিনি মিডিয়াতে যে অনেক বেশি সুযোগ পান না, এই বিষয়টা অনেকটা হাইলাইটেড হয়, কিন্তু সুযোগ পাওয়ার পরও যে খুব বেশি কাজে লাগিয়েছেন এরকমটাও না। আমাদের এই টেস্টে মানে দেশের ভক্তদের একটাই হতাশার জায়গা হচ্ছে এনামূল হক বিজয়ের রান করতে না পারা। তার প্রায় শেষ সময় যদি আমরা হিসাব করি যে তিনি যদি আবার ফিরে আসেন, দেশের ক্রিকেটে সুযোগ পেয়েছেন, এনামূল হক বিজয়ের বিষয়টা কি? আমাদের দেশের মানুষজন যারা আসলে খেলাটা দেখে, নিশ্চয়ই খেলাপ্রেমী একটা দেশ, বিশেষ করে ক্রিকেটটা আমাদের অনেক বড় একটা জায়গা, তা আমাদের ঘরোয়া ক্রিকেটের মান কি প্রশ্নবিদ্ধ করে কিনা? আর এনামূল হক বিজয়ের সমস্যাটা আপনি কোথায় দেখেন? না, সমস্যার চেয়ে বড় কথা হচ্ছে যে ঘরোয়া ক্রিকেটের মান এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের মান
হ্যাঁ, অনেক দিন ধরেই এই আলোচনা আছে, এটা বহুল চর্চিত একটা বিষয় যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের তফাৎটা এত বেশি। হ্যাঁ, এখানে আসলে কেউ ঘরোয়া ক্রিকেটে খুব ভালো পারফর্ম করেছেন বলে আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে তিনি ভালো করবেন সেটার নিশ্চয়তা বলে ধরা হয় না। এবং আমার মনে হয় যে এনামুল হক বিজয় সেটি আরেকবার প্রমাণ করলেন। ঘরোয়া ক্রিকেটে হাজার হাজার রান করছেন, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে তার স্কোরগুলি যদি আমরা দেখি, আসলে ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সের প্রতিফলন আসলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফেলতে পারছেন না। তার কারণেই আরও বেশি করে আসলে ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন উঠে গেছে, আমার কাছে তাই মনে হয়। চমৎকার। বাংলাদেশের আসলে নাজমুল হোসেন শান্ত যেহেতু একদম টক অফ দ্য টাউন হয়ে গেছে, শান্তর পারফরমেন্সকে আপনি 10-এ কত রেট করবেন এবং শান্তর ক্যাপ্টেন্সিকে আপনি কত রেট করবেন 10-এ? না, এমনিতে উনি খুব আগ্রাসী অধিনায়ক বলে আমরা জানি, মানে এই জায়গাটাতে একটা ধাক্কা খেলাম আজকে। হ্যাঁ, যে আসলে আমার কাছে অন্তত আজকে সকালবেলা মনে হচ্ছিল যে উনি কোনো একটা সাহসী ডিসিশন নেবেন, সেই জায়গাটায় একটা বড় ধাক্কা খেয়েছি। হ্যাঁ, সো এই জায়গাটাতে ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে তো আপনার বলার কিছু নেই, যে আপনি দুইটা ইনিংসে 148 এবং সেকেন্ড ইনিংসে 125 নট আউট, তাও তো 2 ইনিংস মিলিয়ে তিনি ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন। পারফরমেন্সে তাকে মার্কিং দেওয়া নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ক্যাপ্টেন হিসেবে মনে হয় যে উনি ফুল মার্কসের দাবিদার নন। চমৎকার কথা শুনলাম আমরা। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা যে প্রথম টেস্ট, সেটা ড্র হয়ে গেছে। নাজমুল শান্ত চমৎকার সব রেকর্ড করেছেন, অনেক বেশি রেকর্ড করেছেন। তার যে ব্যক্তিগত পারফরমেন্স, সেই ব্যক্তিগত পারফরমেন্সকে আসলে 10-এ কত দিবেন সেটা এক্স্যাক্টলি মাসুদ ভাই না বললেও কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে যত দেওয়া যায় ততই ভালো। কিন্তু ক্যাপ্টেন্সির জায়গা থেকে কিন্তু পয়েন্ট কম পাওয়ারই সম্ভাবনা বেশি। নাজমুল শান্তর ক্যাপ্টেন্সিকে আপনারা কত পয়েন্ট দিচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন। এবং পরবর্তী যেই ম্যাচগুলো থাকবে শ্রীলঙ্কার বিপক্ষে, সেই ম্যাচগুলোতে আসলে বাংলাদেশকে কিভাবে দেখতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। 22 গজের প্রথম এপিসোডে আপাতত এতটুকুই থাকলো। নেক্সট বাংলাদেশের যত ম্যাচ, বাংলাদেশ ক্রিকেটের যত ম্যাচ, এমনকি বহির্বিশ্বের ক্রিকেটের যত ম্যাচ আছে, সেই ম্যাচ নিয়ে আলোচনা করার জন্য আমরা সবসময় থাকবো কালের কণ্ঠের পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।